প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। শুরু হচ্ছে আজকের গল্প। শীতলপুর গ্রামে আজ হাটবার। সপ্তাহের অন্য দিনগুলোতে সন্ধে নামতে না নামতেই নিঝুম অন্ধকার আর নির্জনতা তার থাবা বসায়, কিন্তু এই একটা দিনে ছবিটা বদলে যায়। আজ মঙ্গলবার। হাটের টানে গ্রামটা যেন একটু প্রাণ ফিরে পায়। হাটের একপাশে সনাতন বারুইয়ের চায়ের দোকান। সে গরিব চাষি, অন্যদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খাটে, আর এই হাটবারের দিন একটু উপরই উপার্জনের আশায় ভোর থেকে চায়ের দোকান সামলায়। সনাতনের দোকান দেওয়া মানেই বাড়িতে পার্বতীর কাজের পাহাড়। ভোরবেলা উঠে ঘর কন্যা সামলানো, তাদের গায়ে কপিলাকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া থেকে শুরু করে চাষবাসের তদারকি সব মিলিয়ে রাতের রান্না। পার্বতীর এক মুহূর্ত নিঃশ্বাস ফেলার ফুরসত থাকে না। তবে আজ কাজের চেয়েও বেশি তার মনে চেপে বসেছে এক অজানা ভয়। শীতলপুর গ্রামে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। সন্ধে নামলে একা বাড়িতে কাটানো যেন এক কঠিন শাস্তি হয়ে দাঁড়িয়েছে। পার্বতীর চোখের সামনে এখনো ভাসে সেই দিনটার কথা। মানুষকে ভুলিয়ে তাদের জমি জমার ঘর বাড়ি সম্পত্তি লিখে নেওয়া ছিল তার স্বভাব। গ্রামের মানুষ বলে মরে গিয়েও নাকি তার সে স্বভাব যায়নি। আজও সে মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই চায় না। কথাগুলো ভাবতেই পার্বতীর গা শিরশির করে উঠল। জানলার বাইরে জমাট বাঁধা অন্ধকারের মাঝে আকন্দ বনটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এমনিতেই আজ মঙ্গলবার, ওনার ফিরতেও রাত হবে। মানুষটাকে কতবার কয়েছি যে গ্রামের অবস্থা ভালো নয়, বেশি রাত করো না। তা আমার কথা শুনলে তো? আমি এখানে একা একা ভয় মরি আর কি। বাড়ির উঠোনের দিকে তাকিয়ে নিয়ে পার্বতী বলল, না না, এই বেলা বরং রান্নাটা সেরে নি, রাত বাড়লে ঘরে দৌড় দেব। হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল পার্বতী। কিন্তু তার মনে হলো উঠোনের সেই নিকষ কালো অন্ধকার থেকে কে যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেদিন রাতের দিকে কালবৈশাখীর তাণ্ডবে চারিদিক যেন কেঁপে উঠল। ঝড় থামলে আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামল। ওদিকে হাট শেষে সব গুছিয়ে উঠতে উঠতেই বৃষ্টির প্রমাদ গুনল সনাতন। বৃষ্টি যখন থামল তখন চারপাশ এক ভেজা স্যাঁতস্যাঁতে গুমোট নীরবতায় ডুবে গেছে। নিজের ভাঙাচোরা সাইকেলে কাপড়ের বিশাল দুটো থলে চাপিয়ে কাদা ঠেলে সে গ্রামের পথে রওনা হলো। কিছুটা যেতেই গ্রামের রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে সোজা বড় রাস্তার দিকে, আর অন্যটা গিয়ে মিশেছে খালপাড়ের জমির ওপারে। এই দ্বিতীয় রাস্তাটা দিয়ে গেলে অনেকটা সময় বাঁচে। বহুদিনের মুজে যাওয়া খালের ওপর একটা ছোট্ট কাঠের সাঁকো আছে। তারপরেই শুরু হয়েছে চাষের জমি। দিনের আলোয় চেনা পথ হলেও রাতে এই পথটুকু জমের মতো লাগে। আগে হাটুরে মানুষরা দল বেঁধে এই পথেই ফিরত, কিন্তু হরেনের সেই বিভৎস মৃত্যুর পর থেকে এদিকের ছায়া মারাতেও সবাই ভয় পায়। লোকে বলে, না, ও পথে আর কাজ নেই, আমি বড় রাস্তা দিয়েই ফিরব। এই ভেবে সে যেই এগোতে যাবে অমনি কাদার উপর প্যাচ প্যাচ এক পায়ের শব্দ শুনতে পেল সে। সনাতন থমকে দাঁড়ালো। বুকটা দুরু দুরু করলেও মনে মনে ভাবল, কেউ মনে হয় এইদিকেই আসছে। ভালোই হলো, এই অন্ধকারে গ্রামের কাউরে সাথে পেলে একাকি আর ফিরতে হবে না। কিছুক্ষণ অপেক্ষা করতেই সে দেখল অন্ধকার ছিঁড়ে একটা ঢ্যাঙা মতন শরীরের অবয়ব এগিয়ে আসছে। মানুষটা এতটাই লম্বা যে এই অন্ধকারে তাকে দেখে সনাতনের পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভয় পেয়ে পিছিয়ে যাবে কিনা ভাবছে, এমন সময় সেই অন্ধকারের বুক চিরে একটা কণ্ঠস্বর ভেসে এলো, সনাতন ভাই নাকি? হ্যাঁ। গলাটা শুনে সনাতন চমকে উঠল।
মানুষের গলা তো এমন হওয়ার কথা নয়, যেন কেউ ফাটা বাঁশি বাজাচ্ছে। সে উত্তর দিতে পারল না, জিভ আড়ষ্ট হয়ে গেছে তার। ওপাশ থেকে আবার সেই খ্যানখ্যানে আওয়াজ এলো। আরে উত্তর দিচ্ছ না কেন? সনাতন ভাইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সনাতনী বটে। তবে তুমি কে গো, এত রাতে এদিকে যে? পরক্ষণেই একটা বিকট হাসির শব্দে সনাতনের বুকের ভেতরটা কেঁপে উঠল। আগন্তুক অন্ধকার থেকে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। আকাশের মেঘে ঢাকা ম্লান আলোয় সনাতন দেখল এ তো ওপাড়ার রতন খুঁড়ো। চেনা মানুষ দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। তবে একটা খটকা তার মনে লাগলো, আজ তো বাজারে রতন খুঁড়োকে কোথাও দেখেনি সে। রতন খুঁড়ো যেন তার মনের কথা টের পেয়ে বলে উঠল, আজ তোর দোকানে যেতে পারি নাই রে সনাতন। এই আসার পথে কি ভীষণ দুর্যোগ। এই বড় গাছটার নিচে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তোরে দেখে বেরিয়ে এলাম। চল, এই বড্ড দেরি হয়ে গেল। সনাতন স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে, কিন্তু রতন খুঁড়োর ওই অদ্ভুত আওয়াজটা তার মনের কোণে অস্বস্তি জাগিয়ে রাখলো। হ্যাঁ খুড়ো, আজ তোমার দেখি নাই বটে। তা চলো, কিন্তু এই রাতে তুমি বাড়ি যাবে কি করে? সে তো অনেক পথ। আজ ভাবছি তোর ওখানে রাতটা কাটাবো। তোর অসুবিধা হবে না তো? এই আসলে এতটা পথ যাওয়ার ক্ষমতা নেই এখন। বড্ড খিদেও পেয়েছে রে। সে তুমি থাকবে, তাতে আর অসুবিধা কি খুঁড়ো? তবে আমার কুঁড়ে ঘরটা বড্ড ছোট, তোমার কষ্ট হবে একটু। উত্তরে রতন খুঁড়ো আবার সেই হাড় হিম করা হাসি হাসলেন। সেই হাসির চোটে সনাতনের ঘাড়ের কাছে যেন বরফ শীতল রক্ত বয়ে গেল। আমারও সবে আর অসুবিধে হবে না রে সনাতন। এই আজ রাতটা কাটিয়ে কাল ভোরের আগে বিদায় নেব। কথাটা বলে রতন খুঁড়ো সনাতনের দিকে এক দৃষ্টে চাইল। বিনা কারণেই সনাতনের সারা শরীর শিউরে উঠল। তার মনে হলো রতন খুঁড়োকে আজ যেন বড্ড অস্বাভাবিক লাগছে। কোনো কথা না বলে সে মুখ বুজে সামনের দিকে সাইকেল ঠেলতে লাগলো, আর তার ঠিক পাশেই পা ফেলে এগোতে লাগলো সেই ঢ্যাঙা মানুষটি। কালবৈশাখীর এক পশলা বৃষ্টির পর চারপাশটা যেন আরো থমথমে হয়ে উঠেছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর পার্বতী কখন যে চোখটা বুজেছিল সে নিজেও জানে না। পুরো সন্ধেটা সে উদ্বেগের সঙ্গে কাটিয়েছে। একবার ঘরের ভেতর যায় তো একবার দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ায়। আকাশে মেঘের গুরু গুরু গর্জন শুনে তার বুক কেঁপে উঠছিল। ভেবেছিল আজ বুঝি মানুষটা ঝড়ের কবলে পড়ল। অপেক্ষা করতে করতে শেষমেশ খালি পেটে কখন ঘুমিয়ে পড়েছিল সেই টের পায়নি। বলি, ও বউ, আমি এসেছি, দরজাটা খোলো। বাইরে থেকে চেনা কণ্ঠস্বর কানে আসতেই ধরপর করে উঠে বসল পার্বতী। ঘুমটা ভাঙতেই গাটা কেমন যেন শিরশির করে উঠল তার। হঠাৎ মনে পড়ে গেল দুপুরের কথা। আজ ঢেঁকিতে ধান ভাঙতে ভাঙতে মধু কাকার ছেলের বউ রমা বলেছিল, রাতের বেলা কেউ নাম ধরে ডাকলে 3 ডাকের আগে সাড়া দিও না বৌদিদি। আজকাল ওই হরেনের ভূত চেনা মানুষের নাম ধরে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কথাটা মনে পড়তেই শুকনো গলায় একটা ঢোক গিলল পার্বতী। কান খাড়া করে রইল সে। বাইরে থেকে যখন তার স্বামী সনাতনের বিরক্তি মাখা কণ্ঠস্বর আবার ভেসে এলো, তখন আর স্থির থাকতে পারল না। ধীর পায়ে দরজার কাছে গিয়ে সামান্য ফাঁক করে বাইরে তাকাতেই দেখল সনাতন সাইকেল হাতে দাঁড়িয়ে আছে। কিন্তু তার পিছনে ওটাকে একটা অস্বাভাবিক ঢ্যাঙা শরীরের মানুষ, যার সাদাটে চোখ দুটো যেন পলকহীনভাবে তাদের বাড়ির ভেতরটা গিলে খাচ্ছে। আরে ও বউ, উফ, কি ঘুম রে বাবা, বলি দরজা খুলবি নাকি? সনাতনের তৃতীয়বারের বিরক্তি ভরা ডাক কানে যেতেই খট করে দরজাটা খুলে দিল পার্বতী। মাথায় ঘোমটা টেনে সে বাইরে বেরিয়ে আসতেই সনাতন সাইকেলটা উঠোনে রাখতে রাখতে বলল, বলি
জল দে দেখি। ওই পাশের গ্রামের রতন খুড়ো, মানে সে রতন চাটুর্য মশাই এইছেন আমার সাথে। এই ঝড় বৃষ্টিতে বেচারা বাড়ি যেতে পারেননি, তাই সাথে করে নিয়ে এলুম। পার্বতীর নজর কিন্তু তখন রতন খুড়োর দিকেই আটকে আছে। মনের ভেতরে এক অজানা খটকা দানা বেঁধেছে তার। রতন খুড়োর নাম স্বামীর মুখে বহুবার শুনলেও চাক্ষুষ কখনো দেখেনি সে, কিন্তু অন্ধকারে এই ঢেঙা চেহারার মানুষটিকে দেখে তার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠছে। কেমন যেন একটা পচাটে গন্ধ আর ভুতুরে আভা ঘিরে রেখেছে মানুষটাকে। বাড়ির দাওয়ায় জাঁকিয়ে বসতে বসতে রতন খুড়ো হঠাৎ বলে উঠলেন, এ বৌমার বুঝি এভাবে অসময়ে আমারে দেখা ভালো লাগে নাই, তাই না? হঠাৎ প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল পার্বতী। অস্বস্তি চেপে সে বলল, না না, এ আপনি কি বলতেছেন? আপনি গুরুজন মানুষ, আমাদের অতিথি, বিপদে পড়ে এইছেন, এতে বিরক্ত হওয়ার কি আছে? পার্বতীর কথা শেষ হতে না হতেই রতন খুড়ো যেন প্রচণ্ড আমোদ পেলেন। হঠাৎ করে তিনি হেসে উঠলেন। সেই হাসিটা হাসির মতো শোনালো না, যেন কেউ ফাটা কাঁসর বাজাচ্ছে। সেই বীভৎস খ্যানখ্যানে হাসির শব্দে নিঝুম রাতের স্তব্ধতা চিরে গেল। দাওয়ায় দাঁড়িয়ে থাকা পার্বতী আর দূরে দাঁড়িয়ে থাকা সনাতন দুজনেই ভয়ে চমকে উঠে একে অপরের দিকে তাকালো। সেই হাসির দমক যেন কিছুতেই থামছে না, আর উঠোনের অন্ধকারে রতন খুড়োর ছায়াটা যেন ক্রমে আরো দীর্ঘ, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। উঠোনের দাওয়ায় আজ 3টি থালার ব্যবস্থা রয়েছে। সার দিয়ে রাখা কাঁসার থালা, তাতে গরিব ঘরের সাধারণ মোটা চালের ভাত আর যৎসামান্য তরকারি। কিন্তু রতন খুড়োর খাবারের দিকে বিন্দু মাত্র মন নেই। তিনি যেন উন্মুখ হয়ে বারবার তাকাচ্ছেন বাড়ির পেছনের পুকুরটার দিকে। সেখান থেকে একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস চুঁইয়ে আসছে। পেছনের দেওয়ালে রতন খুড়োর বিশাল দেহটার ছায়া পড়েছে। সেদিকে তাকাতেই পার্বতীর বুকের ভেতরটা ধক করে উঠল। লণ্ঠনের ম্লান আলোয় তার মনে হলো দেওয়ালে রতন খুড়োর যে ছায়াটা নড়ছে তার ঘাড়ের ওপর মাথা নেই। আতঙ্কে চোখ বুজে ফেলল পার্বতী। পরক্ষণে আবার তাকিয়ে দেখল, না, মাথা তো আছে, তবে কি চোখের ভুল? কথাটা শেষ করার আগেই রতন খুড়োর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে। যে মানুষটা একটু আগে খাবার দিকে নাক শিট করছিল, চোখের পলকে তার থালার অন্ন ব্যঞ্জন সব সাফ, এমনকি ভাতের একটা দানাও পড়ে নেই। সনাতন সেদিকে তাকিয়ে হাঁক দিল, আরে খুড়োর থালা যে খালি। ও বউ, ওনাকে একটু ভাত দে দেখি। আরে না না, ও সব আমার লাগবে না। আসলে গরিব ঘর, রোজ তো আর মাছ জোটে না খুড়ো, একটু মাছ হলে আপনার মুখে লাগতো। কথাটা শোনা মাত্রই রতন খুড়ো কেমন যেন তড়িৎস্পৃষ্টের মতন সোজা হয়ে দাঁড়ালেন। ও এই ব্যাপার, দাঁড়াও বৌমা, আমি করে মাছ আনতেছি। বলে তিনি ঝড়ের বেগে অন্ধকারের দিকে মিলিয়ে গেলেন। পার্বতী আর সনাতন একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি হলো বলো তো বউ? রতন খুড়ো এই মাঝরাতে মাছ ধরতে গেল নাকি? পার্বতীর সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। সে সনাতনের কাজ ঘেঁষে এসে বলল, ওগো, শুনছো? এই মানুষটারে আমার একদম ভালো টেকছে না। এই রাতের বেলা কেউ মাছ ধরে? আর ওই এক থালা ভাতটাও কেমন নিমেষের মধ্যে শেষ করে ফেললেন। কিছু একটা গোলমাল আছে গো। সনাতনের মনেও খটকা লেগেছিল। সে খাওয়া থামিয়ে বলল, হ্যাঁ, কথাটা ভুল বলিসনি। সন্ধ্যা থেকে মানুষটার গা দিয়ে কেমন যেন এক পচা গন্ধ আসছে। মরা জ্যান্ত জানোয়ারের পাশে দাঁড়ালে যেমন গন্ধ লাগে, ঠিক তেমনই। একটু সাবধানে থাক। কথাটা শেষ করতে পারল না সনাতন। উঠোনের দরজা দিয়ে রতনকুলো ফিরে এসেছেন। তার হাতে একটা বিশাল মাছ। না গো বৌমা, এটা নিয়ে গিয়ে রাখো। ও গো, এই মাছ আপনি এই মাছ রাতে কোত্থেকে ধরলেন? এ কেমন কাণ্ড গো! ভয় সামলে
সে আবার বলল, আপনি ওটা ওই দাওয়ার এক পাশে রেখে দিন, আমি কাল সকালে ব্যবস্থা করব। রতন খুড়ো একটুও রাগ করলেন না। যে আজ্ঞা বৌমা। মাছটা একপাশে নামিয়ে রেখে তিনি কোনো কথা না বলে দাওয়ার এক কোণে সোজা হয়ে শুয়ে পড়লেন। কোনো বালিশ নেই, কাঁথা নেই, একেবারে কাঠের মতো শক্ত হয়ে পড়ে রইলেন তিনি। সনাতনের আর খাওয়ার রুচি থাকল না। সে পার্বতীকে চোখের ইশারায় উঠে আসতে বলে কলপারের দিকে এগিয়ে গেল, কিন্তু পার্বতীর মনে হলো দাওয়ায় শুয়ে থাকা রতন খুড়োর ওই লম্বা দেহটা থেকে একজোড়া জল জলে চোখ অন্ধকারের আড়াল থেকে তার দিকেই চেয়ে আছে। সারাদিনের হাড় ভাঙা খাটনের পরেও আজ বিছানায় শুয়ে শান্তি পাচ্ছিল না পার্বতী। ওদিকে সনাতনও এক দৃষ্টি তাকিয়ে আছে ঘরের চালের দিকে। কারণটা আর কিছুই না, রতন খুড়ো সেই অদ্ভুত আচরণ। শোয়ার আগে রতন খুড়োকে ঘরের ভেতর শুতে বলেছিল তারা। প্রথমটা রাজি হলেও চৌকাঠ পেরোতেই তিনি কেমন থতমত খেয়ে গেলেন। ঘরের কোণে রাখা চন্দন ঘষা ঠাকুরের আসনের দিকে তাকিয়ে তিনি যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে পিছিয়ে এলেন। না না, ও ঘরে আমি শুতে পারবো নি, বড্ড গুমট। তোমরা ও ঘরে শোবে। বৌমা, ঘরের দরজাটা ভালো করে এঁটে দিতে ভুলোনি যেন, যদি তিনারা দেখাতেন। রতন খুড়োর কথায় পার্বতীর মন কু গাইছিল, কারণ তার ভয় হচ্ছিল ঘরের ঠিক ওপাশে দাওয়ায় শুয়ে থাকা ওই মানুষটাকে নিয়ে। রতন খুড়োর গায়ে সেই পচাটে আষ্টে গন্ধটা যেন বন্ধ জানলার ফাঁক দিয়ে নাকে আসছিল। ওদিকে পাশে শুয়ে থাকা সনাতনের নাক ডাকার শব্দ আসতেই পার্বতীর চোখ বোঝার চেষ্টা করল। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, আজ রাতটা যেন নির্বিঘ্নে কাটে। গভীর রাতে এক বিকট চাপা হাসির শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল পার্বতী। ঘুমের ঘোরে প্রথমে বুঝতে পারল না সে কোথায় আছে, কিন্তু পরক্ষণেই সেই খ্যান খ্যানে হাসির শব্দটা দ্বিতীয়বার কানে আসতেই তার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। মিটমিটে হ্যারিকেনটার তেল ফুরিয়ে কখন নিভে গেছে। ঘটঘটে অন্ধকারের পাশে হাত বাড়ি হাতরে পার্বতী চমকে উঠল। বিছানা খালি, সনাতন সেখানে নেই। আতঙ্কে তার বুকটা ধক করে উঠল। অন্ধকারের মধ্যে দেওয়াল ধরে ধরে উঠে দাঁড়িয়ে সে দেখল জানলার পাশে একটা ছায়া মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বুঝল ওটা সনাতন। জানলার কপাট সামান্য ফাঁক করে সে বাইরের দিকে তাকিয়ে আছে। পার্বতী ধীর পায়ে সনাতনের পাশে গিয়ে দাঁড়ালো এবং জানলার ওইটুকু ফাঁক দিয়ে বাইরের উঠোনে নজর পড়তেই তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। এখন এখন উপায়? ওই রাক্ষস তো আমাদের দাওয়াতেই বসে আছে। উপায় একটা আছে, দেখেছিস তো ঠাকুরের আসনের ভয়ে ও ঘরে ঢুকতে পারেনি। আজ রাতটা আমাদের এই ঘরের ভেতর কাঠ হয়ে বসে থাকতে হবে। একবার ভোর হতে দে, আমি পাড়ার মধুগুলোকে গিয়ে খবর দিয়ে আসবো। এ প্রেত যদি গায়ে বাসা বাঁধে তবে শীতলপুর শ্মশান হয়ে যাবে। ঠিক তখনই জানলার ঠিক ওপাশে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। মনে হলো কেউ নখ দিয়ে জানলার কাঠে আঁচড় কাটছে। পার্বতী আর সনাতন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে সেই পরিচিত রতন খুড়োর গলাটা শোনা গেল, তবে সেটা অনেক বেশি ভারী আর ভয়ঙ্কর। বৌমা, ঘুমলে নাকি? বড্ড খিদে পেয়েছে গো। খিদে আরো বেড়ে গেছে গো। জানলার ফাঁক দিয়ে একজোড়া আগুনের মতো লাল চোখ যেন ঘরের ভেতরের অন্ধকার হাতড়ে বেড়াতে লাগলো। পার্বতী বুঝল সেই অতৃপ্ত আত্মা আজ শুধু এক টুকরো জমি নয়, পুরো গ্রামটাকেই গ্রাস করতে চাইছে। আগুনের মতো জ্বলন্ত দুটি চোখ এখন উঁকি দিচ্ছে জানলার ফুটো দিয়ে।
বাইরে থেকে মাঝে মাঝেই ভেসে আসছে এক বিকৃত অট্টহাসি, আর তার সাথে কি চরমরে কচকচ শব্দ। ঘরের ভেতরে সনাতন আর পার্বতী জানালার পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই এক চিন্তে ঘরটুকুই এখন তাদের বাঁচার শেষ খড়কুটো। বাইরে দাওয়ায় জাঁকিয়ে বসেছে ওই প্রেত। সে এখন ঘর ঘরে গলায় বিকৃত সুরে গান গাইছে। মাঝে মধ্যেই পাশের পুকুর থেকে ঝুপ করে একটা শব্দ হচ্ছে, আর সাথে সাথে সে অলৌকিক গানের সুর যেন পৈশাচিক আনন্দে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। সারা উঠোন জুড়ে এক বিশ্রী পচা আষ্টে গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। সেই গন্ধে পার্বতীর নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। সতী সাবধানে জানলার পাল্লার ফাঁক দিয়ে আর চোখে বাইরে তাকালো। যা দেখল তাতে তার শরীরে রক্ত হিম হয়ে এলো। মুখ ফুটেও কথা আনিস না বউ, শুধু কোনো মতে বউর হওয়া অবধি আমাদের এই ঘরে সিঁটিয়ে থাকতে হবে। বলছিলাম না বৌমা, বড় খিদে লেগেছে তো, দিলে না তো খেতে। দেখো দেখি খিদেতে কেমন কষ্ট হচ্ছিল আমার। সেদিনে তো এতটা কষ্ট হয়নি সেই খাল পরে চাষের জমিতে। কথাটা শুনে পার্বতী শিউরে উঠল। মুহূর্তেই গলার আওয়াজটা বদলে গেল। এখন রতন খুড়োর বদলে শোনা যাচ্ছে এক চেনা অথচ ভয়ঙ্কর কণ্ঠ। কেন বৌমণি, আমারে তুমি এখনো চিনতে পারো নাই? এই একটিবার মুখ বাড়িয়ে দেখো কেনে, আমি তোমাদের সেই চেনা হরেন গো, হরেন ভারুই। হরেনের সেই ফ্যাস ফ্যাসে গলা চিনতে আর বাকি রইল না তাদের। জীবন্ত অবস্থায় হরেন ছিল এই গ্রামের ত্রাস, আর এখন মরে গিয়ে সে এক বিভীষিকা হয়ে ফিরে এসেছে। ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল দম্পতি। আতঙ্কে তাদের কণ্ঠনালী শুকিয়ে কাঠ। একবার এদিকে দেখো লক্ষ্মীটি, লক্ষ্মীটি বৌমণি, মনে পড়ে? হ্যাঁ তিলক, তাই তো তোমারে ভুলতে পারি নাই বৌমণি। এই কথা শুনে পার্বতী যেন সম্মোহিতের মতো জানালার ফাঁক দিয়ে আবার বাইরে তাকালো। ঠিক তখনই জানলার ফোকর দিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাসের মতো বাতাস ঘরের ভেতরে বয়ে গেল। বাইরে রাতের নিঝুম নিস্তব্ধতা ভেঙে একটা বিটকেল টপ টপ শব্দ হতেই দুজনে জানলার দিকে নজর দিল। যা দেখলো তাতে তাদের বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওপর ভর করে সারা বাড়ির চারপাশে চক্কর কাটছে। কখনো সদর দরজায় সজোরে ধাক্কা মারছে, তো কখনো জানলার কপাটে দানবীয় আক্রোশে নখ দিয়ে আঁচড় কাটছে। সারাটা রাত এভাবেই কাটলো জমের সাথে যুদ্ধ করে। আতঙ্কে যখন তাদের দম বন্ধ হওয়ার জোগাড়, ঠিক তখনই পূব আকাশে ভোরের ফিকে আলো দেখা দিল। সেই আলোর আভা চোখে পড়তেই সনাতন বুঝল তারা এই যাত্রায় জমের দুয়ার থেকে ফিরে এসেছে। ওদিকে ভোরের প্রথম স্পর্শ গায়ে লাগতেই হরেনের সেই বিভৎস দেহটা যেন ধীরে ধীরে পাতলা কুয়াশার মতো হালকা হতে শুরু করলো। মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা কর্কশ ফাটা কাঁসুরের মতো কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো। এই গ্রামের চৌকাট যখন একটি বার বেরোতে পেরেছি, তখন আমার হাত থেকে তোদের আর নিস্তার নেই রে। এখন অনেক রাত বাকি আছে সনাতন, আমি আবার আসবো। তখন দেখবো তোরা আমার কিভাবে ঠেকাস। কথাগুলো জানলার আঁচড়ের মতোই সনাতন আর পার্বতীর মনে গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেল। চোখে নিমেষে হরেনের সেই ছায়ামূর্তিটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সব শান্ত হতেই সনাতন টলতে টলতে উঠে গিয়ে খিল খুলে সদর দরজাটা সামান্য ফাঁক করল। বাইরে তখন সোনার মতো কাঁচা মিঠে রোদের আবেশ লেগেছে, কিন্তু সে আলোতেও সনাতনের বুকের কাঁপন থামল না। সে জানত আজ রাতটা কাটল ঠিকই, কিন্তু শীতলপুর গ্রামের ওপর যে অভিশাপ নেমে এসেছে তার শেষ এখানে নয়। গ্রামের মানুষকে আসন্ন বিপদ থেকে সাবধান করতে আর কোনো দেরি না করে পাগলের মতো দৌড়াতে শুরু করলো সনাতন।
সকাল হতে না হতে শীতলপুর গ্রামের চণ্ডী মণ্ডপে তিল ধারণের জায়গা নেই। গত রাতের বীভৎস ঘটনার বিবরণ শুনে গ্রামের মানুষের মুখ চুন। সবার চোখে মুখে জলজ্যান্ত আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ। গ্রামের দামাল ছেলে মদন আর চুপ থাকতে পারল না। এবারে কি হবে খুড়ো? হ্যাঁ, ওই পেরেক তো আমাদের বেশে বেশে ছিঁড়ে খাবে গো। সবটা হয়েছে ওই আপদ নরেনটার জন্য। ও হরেনকে ওভাবে না মারলে আজ আমাদের এই দশা কিছুতেই হতো না। ও বেটাই আমাদের সবার ঘাড়ে বিপদ ডেকে এনেছে। মদনের কথায় সায় দিয়ে ভিড়ের ভেতরে গুঞ্জন আরও বাড়ল। ওদিকে সনাতনের কাছ থেকে আদ্যপান্ত সব শুনে গালে হাত দিয়ে পাথরের মতো বসে আছেন গ্রামের বয়োজ্যেষ্ঠ মধুখুড়ো। তার পাশে বসে থাকা মোড়ল মশাই প্রতাপচন্দ্র চাটুর্যেও দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলে মধুখুড়োর দিকে তাকিয়ে আছেন। গ্রামের এই সংকটে খুঁড়োর অভিজ্ঞতাই এখন শেষ ভরসা। মধুখুড়ো হাত তুলে সবাইকে থামার ইশারা করলেন। সনাতনের কথা শুনে আমাদের উদ্ধার করার মতো একজনই আছে, সে হইল কালী ওঝা। ওই চাঁদের ওঝা ছাড়া কেউ এই প্রেতকে বশ করতে পারবে নি গো। মোড়ল মশাই প্রতাপচন্দ্র বললেন, কিন্তু কালীকে পাই কোথায়? যা যা যাবার মানুষে এখন কোন ঘাটে তা নৌকা ভিড়িয়েছে, কার সাধ্যি তা জানে। মোড়ল মশাইয়ের কথা শেষ হতে না হতে ভিড়ের পেছন থেকে এক খ্যানখ্যানি কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। আগে আমি এখানেই আছি কর্তা না, সব খবর পেয়ে আমি নিজেই ছুটেইছি। সবাই ঘাড় ঘুরিয়ে দেখল কাঁধে ঝোলা আর কপালে সিঁদুরের টিপ নিয়ে কালী ওঝা ভিড় ঠেলে সামনে আসছে। তাকে দেখা মাত্রই গ্রামের মানুষের বুক থেকে যেন একটা মস্ত পাথর নেমে গেল। মধুখুড়ো আর মোড়ল মশাইয়ের মুখেও স্বস্তির আভা ফুটে উঠল। কালী ওঝা এসে দম্ভের সাথে জুত করে বসল, ঝোলাটা মাটিতে রেখে বলল, আপনারা একটুও ভাববেন না কর্তারা, আমি যখন পা দিয়েছি তখন দেখব কোন বেটা ভূত কি করে। হরেন হোক আর জমি হোক, কালী ওঝার থলিতে সবার ওষুধ আছে। কালীর এই আত্মবিশ্বাস দেখে হাটে মাঠে কাজ করার সাধারণ মানুষগুলোর মনে নতুন করে যেন সাহস এলো। ওঝা এবার একটু রহস্যময় হাসি হেসে হাত কচলাতে কচলাতে বলল, তবে খুড়ো মশাই, আমার কিন্তু মাল মশলা লাগবে। আমি এখন একটাবার বাড়ি যাচ্ছি। সন্ধি নামার আগে আমি ওই পাকুড় গাছের নিচে হাজির হব। তারপর দেখবেন ওই ভূত বাবাজির কি দশা আমি করি। কথাটা বলেই ঝোলাটা কাঁধে নিয়ে যে দ্রুততায় সে এসেছিল সেই একই বেগে ভিড় চিরে বেরিয়ে গেল কালী ওঝা। আধার নামার আগে শীতলপুর গ্রামের চেহারা বদলে গেল। নিঝুম নিস্তব্ধতা যেন পাড়ায় পাড়ায় ডানা মিলল। বাড়ির মেয়ে বউরা সাত তাড়াতাড়ি হাঁড়ি ঠেলে রান্না খাওয়া সেরে ঘরের ভেতরে খিল দিল। বিশেষ করে বুড়ো আর অসুস্থদের নিয়ে সবার চিন্তা, হরেনের প্রেত যদি তাদের দুর্বল শরীর দিকে হানা দেয়। ওদিকে গ্রামের গুটিকতক জোয়ান মরদ সাথে মধুখুড়ো আর মোড়ল মশাই বুক বেঁধে লাঠি আর মশাল নিয়ে হাজির হলেন সেই অভিশপ্ত খালপাড়ের জমিতে। আগুনের শিখায় ছায়াগুলো নাচছে, কিন্তু সবার মনে একটা বড় খটকা। কথা দিয়েও কালী ওঝা এখনো নেই কেন? মাঠের চারপাশ খাঁ খাঁ করছে, ঝিঝির ডাক ছাড়া আর কোনো সারা শব্দ নেই। কালী ওঝা এখনো এলোনি কেন মধু কাকা? এই তো বলে গেল সন্ধে নামার আগে হাজির হবে। ঠিক সেই মুহূর্তে উপস্থিত সবার রক্ত হিম করে দিয়ে অনতি দূরে সেই বুড়ো পাকুড় গাছটার তলা থেকে একটা পৈশাচিক খিলখিল হাসির শব্দ ভেসে এলো। আর সাথে সাথেই সবকটা মশালের আলো একসাথে কোনো এক অদৃশ্য বাতাসের ঝাপটায় নিভে গেল।
সারা চত্বরটা একেবারে অন্ধকারে ঢেকে গেল। হাসির শব্দটা একবার সামনে তো একবার পেছনে, যেন মরণ খেলায় কেউ মেতেছে। ভয়ে জোয়ান ছেলেগুলো একে অপরের গায়ে সিঁধিয়ে গেল। হরি বাবা, হরি বাবা, হরি বাবা রে গো, ও মধুকুরো, ও মধুকুরো। শব্দটা তো মনে হচ্ছে আমাদের চারপাশেই পাক্কা আসতে গো। অন্ধকারে তারা এদিক ওদিক তাকাচ্ছিল, ঠিক তখনই একজনের নজরে গেল পাকুর গাছের মগডালের দিকে। আর তা দেখা মাত্রই তার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু আঙুল দিয়ে সে ওপরের দিকে ইশারা করলো। মধু খুঁড়ো চোখ কুঁচকে ওপরের দিকে তাকাতেই তার সারা শরীর যেন বরফ শীতল রক্ত বইতে শুরু করলো। পাকুর গাছের একটা উঁচু ডাল থেকে ওকে ডেকে আনার পরামর্শ তুই দিয়েছিলি না? আমি সব শুনেছি। তখনই ভেবেছিলাম একটিবার সন্ধ্যেটা হতে দে, তোরে আমি দেখে নেব। কিন্তু তার আগে ওই কালি এসে হাজির হবে এখানে। বেটা তেনাদের মতো গন্ধ শুকে আমার ডেরা চিনে ফেলেছিল। তাই দেরি না করে শব্দটি করার সময় পাইনি তোদের ওই ওঝা। কিন্তু এখন তোদের কে বাঁচাবে রে মদনা? এর দিকে সেই পৈশাচিক দৃষ্টি সইতে না পেরে মদন হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করতে করতে ধান জমির দিকে দৌড় লাগালো। অন্ধকার মাঠের আলপথ দিয়ে সে ছুটছে, আর তার কানে আসছে হরেনের সেই অট্টহাসি। মনে হচ্ছে আর ঠিক সেই সময় গ্রামের এক নির্জন অন্ধকার পথ ধরে হ্যারিকেন হাতে এগিয়ে আসছিলেন এক দীর্ঘদেহী মানুষ। পরনে সাধারণ পোশাক, কাঁধে ঝোলা আর গলায় গামছা বাঁধা। চেহারাটা বেশ বলিষ্ঠ। হঠাৎ এক ঝলক ভারী বাতাস তাকে ছুঁয়ে যেতেই তিনি থমকে দাঁড়ালেন। বাতাসে নাক ঠেকিয়ে গভীর ঘ্রাণ নিলেন তিনি। পরক্ষণেই তার চোখ দুটো বিস্ফারিত হলো। না, এখানে বড় কিছু একটা গন্ডগোল আছে। কোনো ভয়ঙ্কর প্রেত এই গ্রামে ওঁত পেতেছে। বাতাসের এই উৎকট আষ্টে গন্ধ বলে দিচ্ছে এ কোনো সাধারণ আত্মা নয়। বেঁচে থাকতে বহু মানুষের অনিষ্ট করে আজ এ প্রেত লোকে স্থান পেয়েছে। চিন্তাটা শেষ হতে না হতেই কানে এলো এক আর্তনাদ। হ্যারিকেনের ম্লান আলোয় তিনি দেখলেন এক গ্রাম্য লোক ধান ক্ষেতের ভেতর দিয়ে পাগলের মতন চিৎকার করে এদিকেই ছুটে আসছে। আর তার ঠিক পেছনে ধেয়ে আসছে এক কুচকুচে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগন্তুক বুঝলেন ওটা কোনো সাধারণ ধোঁয়া নয়, সাক্ষাৎ শয়তান। দেরি না করে তিনি ঝোলা থেকে এক মুঠো সর্ষে আর হলুদ বের করে বিড়বিড় করে মন্ত্র পড়ে ফুঁ দিলেন। তারপর সজোরে ছুঁড়ে দিলেন সেই ধোঁয়ার দিকে লক্ষ্য করে। সাথে সাথে এক বিকট গোঙানি চিরে গেল রাতের স্তব্ধতা। ধোঁয়ার কুণ্ডলীটা পথ পরিবর্তন করে ছিটকে গেল অন্যদিকে। মদন এসে আছাড় খেয়ে পড়ল সেই আগন্তুকের পায়ের কাছে। দূরে সেই বিশাল পাকুর গাছটার দিকে নজর গেল আগন্তুকে। ওখান থেকেই যে অনর্থে শুরু তা বুঝতে আর বাকি রইল না। চোয়াল শক্ত হলো তার। হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরে গামছা দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে নিলেন তিনি। হ্যারিকেনটা অর্ধমৃত মদনের সামনে নামিয়ে রেখে তিনি ধীর পায়ে গিয়ে গেলেন সেই অভিশপ্ত গাছের দিকে। গামছার আড়ালে ঢাকা সেই মানুষটি আর কেউ নন, তিনি অঘরী গুণিন, যার নাম শুনলে প্রেত লোকেও কাঁপুনি ধরে। গ্রামগঞ্জে যিনি পরিচিত এক অন্য নামে, পোড়া গুণিন। আজ শীতলপুরের এই কাল রাত্রিতে হরেনের মুখোমুখি দাঁড়াতে চলেছেন এক মহাশক্তির অধিকারী। পাকুর গাছের নিচে যখন পোড়া গুণিন এসে দাঁড়ালেন, তখন আতঙ্কে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মধুখুরোরা যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। জমাট বাঁধা অন্ধকারে একলা দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন পাকুর গাছটা যে কত শত অপমৃত্যুর সাক্ষী তা গুণিনের অভিজ্ঞ চোখে এড়ালো না। প্রতিটা গাছের ডালে এক একটি মৃত আত্মার আবছায়া অবয়ব দেখতে পাচ্ছিলেন অঘরী বাবা। কেউ শান্ত তো কেউ করুণ মুখে তাকিয়ে আছে তাঁরই দিকে। কিন্তু প্রতিটা আত্মাই বড় দুর্বল, একটু মুক্তির আশায় তাকিয়ে আছে তার দিকে। যেন বহুদিনের নানান যন্ত্রণা দিয়ে এই অন্ধকারে তার প্রাচীন ডালপালা মেলে দাঁড়িয়ে আছে এই পাকুর গাছ।
মুক্তি খুঁজছে সেও। সেদিকে তাকাতে বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল অঘরী বাবার। ওদিকে হরেনের প্রেত এক অমোঘ শক্তির উপস্থিতি টের পেয়ে গাছের ঘন পাতার আড়ালে সিঁড়িয়ে গেল। সে বুঝেছে এই তান্ত্রিক কালীর মতো কাঁচা খেলোয়াড় নয়, কিন্তু তাতেও অঘরী বাবার দৃষ্টির আড়াল হতে পারল না সে। অঘরী বাবা এসবের মাঝেই দেখে নিয়েছেন সেই উগ্র আত্মাকে, যা এখন এই গ্রামের নিরীহ মানুষগুলোর ওপরে অত্যাচারের চাবুক চালাচ্ছে। নিজের ঝোলা থেকে এক মুঠো মানুষের হাড়ের গুঁড়ো বের করে মন্ত্রপুত করে গাছের চারধারে একটা গণ্ডি কাটলেন। তারপর বেশ কয়েকটা পেরেক বের করে পুঁতে দিলেন, চারদিক নির্দেশ করে পোড়া গুনিন। তোরা কে কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। ও বেটা আর কিচ্ছু করতে পারবে না। এই কাছের সাথেই আমি ওরে কিলে গেঁথেছি। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। গুনিনের অভয়বাণীতে অন্ধকারের আড়াল থেকে একে একে সবাই বেরিয়ে এলো। মদন হ্যারিকেন হাতে কাঁপতে কাঁপতে গুনিনের পেছনে এসে দাঁড়ালো। ম্লান আলোয় যখন মধুখুড়ো গুনিনের মুখের দিকে তাকালেন, তার বুকটা ধক করে উঠল। ইনি তো সেই বিখ্যাত অঘরী বাবা, এই পুরা গুণীর নামে বিখ্যাত। ওই দেখো আগুনে ঝলসানো মুখ, একটা চোখ কানা। উনি সিদ্ধ পুরুষ, মা কালী আজ নিজে দূত পাঠিয়েছেন আমাদের রক্ষে করতে। পুরা গুনিন গাছের দিকে চেয়ে গর্জে উঠলেন। গাছের ওপর কে রে তুই? হ্যাঁ, নাম নাম বল, না হলে তোকে কিন্তু ভস্ম করে দেব। আমি সেই হই, তোর তাতে কি রে? তোকে এর মধ্যে নিজের মুখ থেকে গামছাটা সরিয়ে নিলেন অঘরী বাবা। তার সেই বিভৎস পোড়া মুখটা দেখে প্রেতও যেন থমকে গেল। আমার ক্ষমতা তুই দেখতে চাস? হ্যাঁ, জানিস আমি কে? আমি হলাম পোড়া গুণিন। আমার নামে নরকের আত্মারাও কাঁপে রে। এই কানা চোখেই আমি সব আত্মাদের ঠিক চিনে দিই। তুই আমায় খাবি? হ্যাঁ, আগে এই কাজ থেকে নিজে আলাদা হয়ে দেখা দেখি। হরেনের প্রেত অনেক চেষ্টা করেও যখন সে গণ্ডি পেরিয়ে গাছ থেকে নামতে পারল না, তখন সে মরিয়া হয়ে বিভৎসভাবে গোঙাতে লাগলো। আমি হরেন বাড়ুই, আমাকে মেরেছিল ওই নরেন। আমি ওকে ছাড়িনি। এই গ্রাম আমার ঘর। আমি কোথাও যাব না, কোথাও না। নরেনকে মেরেছিস যখন, তোর প্রতিশোধ নেওয়া শেষ। তোকে আমি এই গ্রামে আর থাকতে দেব না। তোকে যেতেই হবে। তারপর তোর মুক্তির ব্যবস্থা আমি করব। না না না, আমি কিছুতেই যাব না। এই বলে এক বিকট চিৎকার জুড়ে দিল হরেনের প্রেত। সঙ্গে সঙ্গে এক মুঠো মন্ত্রপুত সর্ষে আর নুন গাছের গায়ে ছুঁড়ে মারলেন গুনিন। যেন আগুনের হলকা গিয়ে লাগলো হরেনের গায়ে। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল প্রেতটা। তারপর এক মরণপণ নিস্তব্ধতা নেমে এলো গোটা তল্লাটে। অঘরী বাবা মোড়ল আর মধুকুরুর দিকে চেয়ে বললেন, ওকে আমি শান্ত করে ওই গাছের সাথে আপাতত বেঁধে রেখেছি, তবে বেশি দিন একে আটকে রাখা সম্ভব নয়। তিনি ঝোলা থেকে একটি লাল সুতো বের করে তাতে বিষাক্ত কিছু ভেষজ মাখিয়ে গাছের চারধারে জড়িয়ে দিলেন। এই রক্ষা কবচ এক পক্ষ কাল অব্দি ওকে বেঁধে রাখবে। ও ভীষণ হিংস্র ও শক্তিশালী। এর মধ্যেই আপনাদের কাউকে গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডদান করতে হবে। ওর স্বভাবের কারণেই এইরকম ভয়ঙ্কর প্রেতে পরিণত হয়েছে ও। পিণ্ডদান না হলে এই গ্রামকে ও শ্মশান বানিয়ে ছাড়বে, আমি কিন্তু বলে দিলাম। ওরে মদন, ওরে মদন! আমি কালকেই বেরিয়ে পড়বো মরদ মশাই, আপনি চিন্তা করবেন না। গুনিন মদনের হাতে একটি মন্ত্রপুত ধাগা বেঁধে দিয়ে বললেন, কাজ শেষ না হওয়া অবধি এটি তোমায় রক্ষা করবে। আমাদের বাঁচানোর জন্য আপনাকে কি বলি যে ধন্যবাদ দেব জানি না। আপনি কাজ শেষ না
হওয়া অবধি আমাদের গ্রামে অতিথি হয়েই থাকুন। আমি এক বিশেষ কাজে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ফিরতি পথে আবার আসবো। আমার জন্য কেউ প্রতীক্ষা করছে, আমায় এখন বিদায় নিতেই হবে। ভয় নেই, এই আপনাদের কিছু করতে পারবে না ও। তবে মনে রাখবেন, হ্যাঁ, এক পক্ষকাল। কথাটা শেষ করতে করতেই হ্যারিকেনটা হাতে তুলে লাঠিতে ভর দিয়ে নিজের পথে পা বাড়ালেন অঘরী বাবা। তান্ত্রিক চলে গেল সেই অভিশপ্ত পাকুর গাছ থেকে প্রতি রাতে হরেনের সেই চাপা গুঙানি আর হাহাকার ভেসে আসত। তবে সেই শব্দের দাপট চিরতরে থেমে গেল যেদিন গয়ায় হরেনের নামে পিণ্ডি পড়ল। এর কিছুদিন পর এক প্রলয়ঙ্করী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির রাতে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই প্রাচীন পাকুর গাছটি, যা এতদিন নানান অশুভ শক্তিকে আগলে রেখেছিল। আর সেই গাছ পতনের সাথে সাথেই শীতলপুর গ্রামের আকাশ থেকে কেটে গেল এক দীর্ঘ অমাবস্যার ছায়া। তারপর থেকে আর কোনো দিন সেই খালপাড়ের জমিতে কোনো ছায়ামূর্তি বা আষ্টে গন্ধের আনাগোনা শোনা যায়নি। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।